নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যে যুবসাথী প্রকল্পকে সামনে এনে তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে 2026-এ ভোটের বৈতরণী কোনোভাবে হয়তো পার হয়ে যাব, কারণ তিনি দেখে নিয়েছেন, মানে মমতা ব্যানার্জি দেখে নিয়েছেন এবং তার ওই আইপ্যাক তারা বুঝে গেছে এবারে এই 2026-এর নির্বাচনে জিতে যাওয়া খুব মুশকিল, অর্থাৎ হার সুনিশ্চিত হয়ে গেছে। সেখান থেকে ওই যে বলে না যে ডুবন্ত মানুষ খড়কুটোকে জড়িয়ে ধরতে চায় বা ধরে বাঁচতে চায়, ঠিক সেই অবস্থা যেন তৃণমূল কংগ্রেসের হয়ে গেছে। তাই তারা একের পর এক প্রকল্প, যেগুলো কার্যত মানুষকে দেখানো যে দিচ্ছি তোমাদের, ভোট দাও আমাকে, তো এইরকম প্রকল্প তৈরি করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে যুব সাথী, অর্থাৎ আগে যেটা ছিল যুবশ্রী, মানে বেকারদের জন্য ভাতা দেওয়া। অ্যাকচুয়ালি এটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উচিত ছিল বেকারশ্রী। তো বেকারশ্রী না দিয়ে তিনি ভাতাশ্রী করতে করতে যুবসাথী করেছেন। তো যুবসাথী করে তিনি ভেবেছিলেন হয়তো ভোটের বৈতরণী পার হয়ে যাবেন, কিন্তু প্রথম দিনেই যা ঝটকা খেয়েছেন, এই ঝটকা থেকে ওঠা খুব মুশকিল আছে। আপনারা জানেন এই রাজ্যে যুবসাথী এই প্রকল্পের টাকা নেওয়ার জন্য একটা লাইন পড়ে গেছিল। সেই সমস্ত লাইনে থাকা ছেলে মেয়েদের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ ছিল, অর্থাৎ লাইন নিয়ে হুড়োহুড়ি সব কিছু আপনারা দেখেছেন, যার পরে এরা ডিসিশন নিল যে অনলাইনে করা হবে। মানে এবার আর কোনো তৃণমূল নেতার ওই তুই এলে তোকে দেবো, ওই এলে তোকে দেবো, এই জায়গা রইল না। যদিও তারা করবে, কিন্তু এই যে কুমির ছানা দেখানোর ব্যাপার, আসলে এই ব্যাপারে এই রাজ্যের বিজেপির যিনি মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি কি বলেছেন একবার খুব মন দিয়ে শুনবেন, কারণ এটাই বুঝিয়ে দেবে আপনাদের যে এই যে যুবসাথী যে প্রকল্প বা বলুন বা প্ল্যান বলুন, যে প্ল্যানের মারফত তারা জেতার চিন্তা করেছিল, সেটা কার্যত বুমেরাং হয়ে যাবে। কেন বলছি শুনুন। যেভাবে যে পদ্ধতিতে এই কাজকর্মগুলো করা হলো আপনাদের সামনে আমরা রাখলাম, যেভাবে শিক্ষিত যুব সমাজ এবং এমনকি তাদের বাবা মায়েরা অবধি, তাদের অভিভাবক অভিভাবিকারা অবধি, বৃদ্ধ যারা, তারা অবধি চোখের জল ফেলছেন, তারা ঘোষণা করছেন যে এখানে কোনো কাজ নেই, তা সত্ত্বেও আমরা এখানে আছি। পরিযায়ী শ্রমিকের, মেধা শ্রমিক হোক কিংবা কায়িক শ্রম যারা দেন, তারা এখান থেকে পালাচ্ছেন। যে যিনি কায়িক শ্রম দিতে চান তিনি বেঙ্গালুরু কিংবা হরিয়ানার রিক্সা চালক হচ্ছেন, কিংবা ছোট বাজারে থাকা দোকানের কিছু বিক্রির চেষ্টা করছেন, ফেরিওয়ালার কাজ করছেন। আর অন্যদিকে যিনি কিনা মেধাশ্রম দিতে চান তিনিও ব্যাঙ্গালোর কিংবা নয়ডা কিংবা অন্যান্য রাজ্যে, এমনকি পার্শ্ববর্তী উড়িষ্যায়, এমনকি ঝাড়খণ্ড, বিহার, যারা আমাদের থেকে অনেক পিছিয়ে ছিল, তারা অবধি এই সেখানে অবধি আমাদের ছেলে মেয়েদের যেতে হচ্ছে। এর বিরোধিতা সর্বত্র হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি, যে পরিস্থিতি মুখ্যমন্ত্রী নিজে, আপনি যে প্রশ্ন করলেন যে এটা ওনার বাহাদুরি বলে উনি বলছেন বা তৃণমূল কংগ্রেস বলছেন, 2013-তে যখন এই একই প্রোগ্রাম এনেছিলেন, একই প্রজেক্ট এনেছিলেন, একই 1,500 টাকা ভাতা দেব মাসে আর সুবিধা দেব কিছু, সেটা কেন কার্যকরী হয়নি? তারপরে যখন 21-এর আগে, ঠিক ভোটের আগে, আবার সেই একই প্রজেক্ট, ভোট এলেই এই কুমিরছানা, ভোট এলেই এই 1500 টাকা ভাতা, বাড়েও না কমেও না, ভদ্রলোকের এক কথা, 1500 থেকে তো 1600-তে ভাততো, কমতেও পারতো, বাড়তেও পারতো। এই দিনে 50 টাকার ভাতাটা কার মাথা থেকে বেরিয়েছিল তৃণমূলের, সেটা আমাদের জানার দরকার আছে। কিন্তু একটা কথা এর সঙ্গে যোগ করে দেওয়া যায় যে আরো একটা 21-এ আইন আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে এক জায়গায় বলছেন যে যারা কিনা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সুবিধে পান, তারা একই সঙ্গে এই ভাতার আবেদন করতে পারবেন। অন্যদিকে যারা এই সুবিধে পান না, সংখ্যালঘু নন, তাদের জন্য এই ভাতা, অর্থাৎ ডুয়েল ভাতা তারা পাবেন না। তারা হয় ওই ভাতা ছাড়তে হবে, নইলে এই ভাতা ছাড়তে হবে। ঘৃণ্য তোষণ এবং বিভাজনের যে রাজনীতি, এর মাধ্যমেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল সরকার করছে সমাজের যুবদের সঙ্গে, সেটা চিন্তার ব্যাপার। এতে বিভাজন আরো বাড়বে, ঘৃণা পোষণের রাজনীতি আরো বাড়বে। এগুলো বন্ধ করা দরকার। শুনলেন, পরিষ্কার করে শুনলেন তো, যে এই যুব সাথী প্রকল্প, যেটা আগেও একবার দেখানো হয়েছিল, 2013 থেকে চলছে, মানে এই দেখো যুব সাথী দেবো 1,500 টাকা, সেটা নেমে গেল 2021-এ, এই দেবো, আবার নেমে গেল 2026, আবার বলছে এই দেবো, আবার নেমে যাবে। কিন্তু এই যে বলা 1,500 থেকে বাড়ছে না, তার সঙ্গে সঙ্গে আর একটা খুব ভাইটাল কথা তিনি বলেছেন, অর্থাৎ দেবজিৎ সরকার, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যেটা, সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা অন্যান্য সমস্ত সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে এটাও পাবেন।
তো তারা যদি দুটো করে জায়গা পায়, দুটো করে ভাতা পায়, তাহলে হিন্দু ছেলেমেয়েরা কেন পাবে না? এই বড় প্রশ্নটা সামনে আসছে। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস সামনে আসছে, সেটা হচ্ছে এই রাজ্য থেকে কি হারে বেকার হয়ে রয়েছে সেটাও যেন সামনে এসে যাচ্ছে। যে কত মানুষ লাইন দিচ্ছে, সেই লাইনের মধ্যে MA পাস করা ছেলে, মানে কি বলবো, দেখে না নিজেদেরই কিরকম লাগছে যে এরা কোথাও কাজ পায়নি। শিক্ষিত বেকার যুবক যুবতীর সংখ্যা এত বেশি, চিন্তার বাইরে। 1,500 টাকাতে তাদের কিচ্ছু হবে না, কিন্তু তারা তবু লাইনে দাঁড়িয়েছে বোঝানোর জন্য যে দেখো আমরা কত জন আছি, আমাদের আজকে অবস্থা কোথায়। ম্যাক্সিমাম যারা টোটো চালায় তাদের ম্যাক্সিমামই হচ্ছে শিক্ষিত ছেলেমেয়েরা। তার কারণ হচ্ছে তার কোনো জায়গা নেই, কোনো রকম করে ধার দেনা করে 1 লাখ টাকা জোগাড় করে, 1 লাখ 1.5 লাখ জোগাড় করে নেতাদের কিছু দিয়ে টোটো নামিয়েছে। সব জায়গায় আমি আমার এলাকাতেও দেখেছি, নেতার হাতে কিছু উপঢৌকন দিতে হয়, নেতা আবার নেয় না, তার চামচার আসে, দাদা বলেছে দাদাকে দিতে হবে। তো দাদাকে বলা এইরকম টাইপের লোকেরা তারা টাকা তুলে নিয়েছে। আর এই বেকার যুবক যুবতীর সংখ্যা দিন দিন বাড়ছে। পরিযায়ী শ্রমিকদের সংখ্যা যোগ করলে আর এই যে বেকার শ্রী বা এই ভাতা নেওয়ার জন্য যে লাইনে যারা দাঁড়িয়েছিল তাদের সংখ্যা যোগ করলে যে চিত্রটা সামনে আসছে সেটা হচ্ছে ভয়াবহ। যে বাংলার বুকে অ্যাকচুয়ালি বেকার সমস্যা কতটা তীব্র এটা গোটা দেশ দেখছে, যে বাংলার বুকে কি অবস্থা হয়ে গেছে। বাংলার বুকে যখনই এইরকম বিভাজন চলছে, মানে মুসলিম সম্প্রদায়ের লোক অন্যান্য ভাতা সুযোগ সুবিধা সব পাবে, তার সঙ্গে সঙ্গে বেকারশ্রী এই বেকার ভাতা বা যুবসাথী এটাও পাবে। আর এখানে এই যে দেবজিৎ সরকারের প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু সত্যিকারে প্রত্যেকটা মানুষকে নাড়িয়ে দেবে। অর্থাৎ আমরা বলি আমরা হচ্ছে সেকুলার দেশ, এই দেশেতে সেকুলার দেশে সবকিছু হবে সমান সমান, অর্থাৎ না মুসলিমদের জন্য আলাদা কিছু হবে, না হিন্দুর জন্য আলাদা কিছু হবে। কিন্তু এক্ষেত্রে আলাদা কেন? শুধুমাত্র ভোট পাওয়ার জন্য তোষণবাদ। আর এই তোষণবাদটা করে লাভটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি লাভ হচ্ছে ভয়ঙ্কর একটা বিষাক্ত পরিবেশ তৈরি হচ্ছে, যে পরিবেশটা আমাদের মতো সাধারণ মানুষকে ভাবতে বাধ্য করাচ্ছে যে এই রাজ্যটা ক্রমশ এমন জায়গায় যাচ্ছে যেখানে গিয়ে এই রাজ্যটা হয়তো আলাদা কোনো দেশের জায়গায় চলে যেতে পারে, মানে অন্য দেশ, মানে পাশের দেশ বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জায়গা থাকবে, কারণ এই রাজ্য সেই জায়গায় যাচ্ছে শুধুমাত্র তোষণবাদ করতে গিয়ে। ভয়ঙ্কর এক ভয়াবহ পরিস্থিতি। এবং বেকার যুবক যুবতীদের সামনে একটা কিন্তু ভয়ঙ্কর বড় প্রশ্নচিহ্ন, যে অ্যাকচুয়ালি এই রাজ্যের রাজ্য সরকারটি কি চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? বেকারদের চাকরি দেবো না, শুধুমাত্র 2,000 টাকা ভাতার গল্প শোনাবো, আর নিজের বাড়ির লোকেরা বা আশেপাশে তৃণমূলের নেতারা তারা কোটিপতি হয়ে যাবে, আর বেকার ছেলেরা যে তিমিরে ছিল সে তিমিরেই থাকবে। যারা যোগ্যতা সম্পন্ন মানুষ যারা চাকরি করছিল তাদের চাকরিগুলো চলে গেছে শুধুমাত্র অযোগ্য লোকগুলোকে চাকরি বেচার জন্য। দুর্নীতিতে শিরোর পায়ে থাকা এই রাজ্যের তৃণমূল সরকার তারা শেষ করে দিচ্ছে আমাদের যুব সমাজকে। এই যুব সমাজ আস্তে আস্তে বুঝতে পারছে যে তাদের অবস্থা কোথায়। যুব সমাজের মূর্ত প্রতীক যারা, সে সমস্ত একের পর এক লোকেরা আস্তে আস্তে এই জায়গা থেকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? তার কারণ হচ্ছে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কার্যকলাপ, অর্থাৎ শুধুমাত্র ঠেকনা দেওয়া আর মানুষকে ভাওতা দেওয়া। ভয় আর ভাওতা এই দুটোর মধ্যে টিকে আছে এই রাজ্য সরকার। এই ভাওতাবাজিকে বন্ধ করতে, আর বন্ধ করতে পারে একমাত্র আপনার আমার মতো সাধারণ মানুষ, যারা পারে ভোট দিয়ে সরকারকে দূর করে ছুঁড়ে ফেলে দিতে। কারণ এই ভাওতাবাজি সরকারকে আর দরকার নেই। তাই জোট বাঁধতে হবে এবং ভোট দিতে হবে। ভাবতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা। আমরা কাদের হাতে ছেড়ে দিয়ে যাবো এই ভবিষ্যৎ প্রজন্মকে, যারা এই রাজ্যটাকে শেষ করে দেবে। খাদের শেষ কিনারায় দাঁড়ানো কথা বলে, আমার তো মনে হয় খাদের শেষ কিনারা নয়, এখন ঝুলছে কোনো একটা গাছের ডাল ধরে বাংলা যে কোনো মুহূর্তে ডাল ভেঙে নিচে নেমে যাবে, যদি না আমরা অর্থাৎ আপনার আমার মতো মানুষরা দড়ি বেঁধে বা দড়ি দিয়ে এই বাংলাকে টেনে তুলতে পারি। আর সে দড়ি হচ্ছে ভোটের দড়ি। যে ভোটের দড়িতে আপনি ভোট দেবেন, আমি ভোট দেবো, গণতন্ত্রকে মজবুত করার জন্য। গণতন্ত্র যেখানে হারিয়ে গেছে সেখানে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে এগোতে হবে। তাই জোট বাঁধুন আর এগিয়ে চলুন, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। এবার আপনি জানেন আপনি কি ভাবছেন, বাংলার বুকে আপনি কি ভাবছেন সেটা বড় প্রশ্ন। কারণ এই বাংলা আগামী দিনে টিকবে নাকি হারিয়ে যাবে সেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে গেছে আপনার ভবিষ্যৎ প্রজন্মের দিকে। তাই ভাববেন, ভাবানোর জন্য রুদ্রবার্তা। ভাবার পরে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন। চলুন আসি, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।